ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো রয়েছেন। আবারও আমি আপনাদের মধ্যে নতুন এবং ভৌতিক ঘটনাগুলো নিয়ে হাজির হয়ে গেলাম। যেই ঘটনাগুলো শুনলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, তারই সাথে এটাও বুঝতে পারবেন যে জাদু টুনা এবং অশরীরী আত্মা এবং বিভিন্ন মাধ্যম কালো জাদু কতটা ভয়ঙ্কর হতে পারে, যেগুলো শুনলে আপনারা কখনোই উপলব্ধি করতে পারবেন না। তাই বেশি কথা বলবো না, চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। সালটা 2012। আমার বয়স তখন 6 বছর। আমার নাম আরিশা। বাসার রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার কোনো এক গ্রামে। কিছু কারণে গ্রামের নামটা প্রকাশ করছি না। আমাদের গ্রামটা ছিল বেশ শুনশান আর নিরিবিলি। গাছাতলিতে ভরপুর হওয়ায় সূর্যের আলো খুব একটা প্রবেশ করতো না। দিনের বেলাতেও কেমন যেন গাছ সোমসোম পরিবেশ থাকত। ঘটনাগুলো আমার নিজের সাথে ঘটে যাওয়া। তো মূল ঘটনা শুরু করা যাক। আমার দাদুর বাড়ি ছিল বিশাল বড়, প্রায় 34 শতক জমির উপর। আমাদের আশেপাশে তেমন কোনো বাসা ছিল না। যা দু একটা বাড়ি ছিল সেগুলো অনেক দূরে দূরে। আমাদের বাড়ির চারপাশে বিশাল বড় বড় গাছ আর 3টা বড় পুকুর দিয়ে ঘেরা। বেশি গাছগাছালি থাকায় আমাদের বাসায় তেমন একটা আলো প্রবেশ করতো না, আর পরিবেশটা সবসময় গাছ সোমসোম থাকতো। আমাদের বাসায় তেমন কোনো সদস্য ছিল না, শুধু আমার দাদু দাদি আর ছোটো ফুফু আর মেজো চাচি থাকতেন। বাকিরা চাকরির সুবাদে বাইরে থাকতেন। তখন ছিল শীতকাল। আমার মেজো চাচি ছিলেন বড়া মাসের গর্ভবতী। এমনকি এক মধ্যরাতে আমরা চাচির প্রবণ বেদনা উঠে তিনি একটা মেয়ে সন্তান জন্ম দেন। আমার দাদি আর আমার ছোটো ফুফু বাচ্চাটিকে বাহিরে উঠানে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন। আমি তাদের সাথে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ আমার চোখ থেমে যায় পুকুরের ওপাশের লেবু গাছের তলে থাকা একটি অবয়বের দিকে। অবয়বটি ছিল একদম কালো কুচকুচে, মানুষের মতন হাত পায়ের গঠন, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না। যেহেতু সেদিন ছাদুনি রাত ছিল তাই স্পষ্ট আমি দেখতে পাচ্ছিলাম অবয়বটিকে। সে এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল। আমি তখন ছোটো ছিলাম, তেমন বুঝতাম না যে ওটা কী ছিল, তাই আমিও এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করেই অবয়বটি আমাদের হাতের ইশারায় কাছে ডাকতে শুরু করলো আমাকে। তখন আমি আমার ছোটো ফুফুকে জড়িয়ে ধরে বলি, ফুফু ওই দেখো না, ওইখানে কি দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আমাকে ইশারা করে কাছে ডাকছে। তখন ফুফু বললেন, কোথায়? আমি আঙ্গুলের ইশারা দেখিয়ে দিলাম, কিন্তু তারা দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই তাদের হাতে থাকা ছোট্ট বাচ্চাটি অনেক জোরে কান্না শুরু করলো। তখন আমার দাদি আর ফুফু আমাদের নিয়ে ঘরে গেলেন আর দোয়া দুরুদ পড়তে পড়তে আমাদের দুজনের গায়ে ফু দিলেন। আমার দাদি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাই একটু ঝাড়ফুঁকও জানতেন। সেদিন রাতে আমার গা কেঁপেছিল। পরে এক হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করেন। তারপর আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। ঘটনা এখানেই শেষ নয়। ঘটনা 2। ওই ঘটনার পর আমার নানু আমাকে নিয়ে আসেন। বলে রাখা ভালো, আমার মা বাবা চাকরির সুবাদে বাইরে থাকতেন, তাই আমি দাদু বাড়ি এবং নানু বাড়ি এই 2 জায়গায় থাকতাম। আমার নানু বাড়ি ছিল শহরের ভিতরে। তো এভাবেই কিছুদিন ভালোই কেটে যায়। একদিন নানু কাজের সুবাদে অনেক দূরে যান। বাসায় আসতে আসতে অনেক রাত হবে। এদিকে নানির তরকারি রান্না করবেন, কিন্তু ঘরে কোনো বাজার নেই, তাই নানি আমাকে বাজারে পাঠান ডিম নিয়ে আসার জন্য। তখন রাত প্রায় 8টার কাছাকাছি। আমার নানু বাড়ি থেকে বাজারে যাওয়ার 2টি রাস্তা ছিল। একটা রাস্তা মেইন রোড দিয়ে 10 মিনিট হাঁটলেই বাজার, আর বিপরীত রাস্তায় একটা বড় জমি পার হলেই বাজার। তো নানি আমাকে জমিটা দিয়ে বাজারে নিয়ে যাওয়ার জন্য বের হন বাসা থেকে। লোকমুখে শোনা ছিল যে ওই জমিটা ভালো না, অনেক খারাপ কিছু সেখানে থাকে। অনেকেই নাকি দেখেছে। যেহেতু আমার রাশি ভালো না, তাই নানিও আমার সাথে যান ওই জমির মাঝ দিয়ে। জমির মাঝে একটা বাঁশের সাজো ছিল। যখন বন্যার পানি উঠত তখন সবাই ওই বাঁশের সাজো দিয়ে চলাচল করত।
তো নানির সাথে যখন আমি জমির মাঝ দিয়ে যাচ্ছিলাম তখন দেখি ওই বাঁশের তৈরি সাজর নিচে দুল খাচ্ছে হাঁকুর দেখা সেই অবয়বটির উচ্চতা ছিল 10-12 বছরের বাচ্চার মতন। আমি অনেকক্ষণ ওই দিকে তাকিয়ে থাকার পর নানিকে বললাম, নানি এত রাতে ওইখানে কালো ওইটা কি দুল খাচ্ছে? নানি বললেন, কোথায় দুল খাচ্ছে? আমি আঙ্গুল ইশারা করে দেখালাম, ওই যে দেখো। কিন্তু নানি দেখতে পেলেন না, তবে কিছু একটা আন্দাজ করে আমাকে তার বুকের সাথে চেপে ধরে বাসায় নিয়ে আসলেন। আমার আর ডিম কিনা হলো না। তারপর সেদিন আমার আগের মতন আমার অনেক জ্বর আসে। পরে নানু এসে সব শুনে আমাকে এক বড় মৌলানার কাছে নিয়ে গেলেন। তিনি জার ফুক করে আমাকে বড় একটা তাবিজ দিলেন এবং বললেন, সাবধানে রাখো তাবিজটা যেন হারিয়ে না যায়। যদি তাবিজটা হারিয়ে যায় তাহলে অনেক বড় বিপদ হবে। ওইখান থেকে বাসায় আসার 2 দিন পরেই আমার গলা থেকে হঠাৎ তাবিজটা উধাও হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরও আর পাওয়া যায়নি। সেদিন বিকালে আমি নানির সামনে খেলা করছিলাম। ঠিক সেই সময় আম্মু ফোন দিয়ে আমার নানিকে বললেন, আরিশা কোথায়? নানি বললেন, আমার সামনে বসে খেলা করছে। তখন আম্মু বললেন, তাহলে আমার সামনে বসে মাংস খাচ্ছে খেয়ে। এক পাতিল মুরগির মাংস রান্না করছি। অফিস থেকে এসে রুম খুলে দেখি আরিশা মাংস খাচ্ছে। পরে নাকি আম্মুর কথা শুনে আমার মতন দেখতে একটা জিনিসটা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে উধাও হয়ে যায়। ঘটনা 3। তখন সবাই বুঝতে পারে ওইটা কী ছিল। মাঝে মাঝে নাকি আমাকে খুঁজে পাওয়া যেত না, আবার হঠাৎ করেই আমাকে একসাথে 2 জায়গায় দেখতে পাওয়া যেত। তো এসব দেখে অতিষ্ঠ হয়ে আমার মা বাবা আমাকে আরেকজন মৌলানার কাছে নিয়ে যান। আর উনি অনেক বড় মৌলানা ছিলেন। ওইখানে যাওয়ার পর উনি যা বললেন তা শুনে আমার মা বাবা মুঠেও প্রস্তুত ছিলেন না। উনি বলা শুরু করলেন, আমার মা যখন 8 মাসের গর্ভবতী ছিলেন তখন আমার দাদু বাড়ির সবাই মিলে বিয়ের অনুষ্ঠানে যায়। বিয়েটা ছিল আমার বাবার ফুফাতো বোনের। বিয়ে শেষ হতে হতে অনেক রাত হয়ে যায় আর আমার মায়ের শরীরটা বেশি ভালো না থাকায় তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে চায়। তো আমার দাদুর এক বোন আমার মাকে নিয়ে বাসায় ফিরে আসার উদ্দেশ্যে রওনা দেয়। উনি তাড়াতাড়ি বাসায় ফিরে আসার জন্য শর্টকাট রাস্তা বেছে নেয়। রাস্তাটি ছিল জঙ্গলের ভিতর দিয়ে, আবার আমার মা ছিল 12 মাসের গর্ভবতী। তো ওনারা আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে আর জঙ্গলের ভিতর ছিল একটা শিমুল গাছ। আমার মা কিছুটা হাঁপিয়ে পড়ায় ওই শিমুল গাছটার নিচে একটু বসে। ওইখান থেকে নজর পড়ে আমার উপর, আর সেদিন থেকেই ওটা আমার সঙ্গী হয়ে যায়। মূলত ওইটাই ছিল একটা জিনের বাচ্চা, যার বয়স ছিল প্রায় 119 বছর। আমি পেটে থাকা অবস্থায় যে আমার সঙ্গী হয় এবং একটা বন্ধুর মতন সবসময় আমার সাথেই থাকতো। আমারও মনে আছে আমি ছোটোবেলায় একটা বাচ্চার সাথে খেলতাম যে হঠাৎ করে উধাও হয়ে যেত। আমার দাদুর আদা বাগান ছিল, সেখানে আমি একটা বাচ্চার সাথে খেলতাম, কিন্তু কেউ আসতে দেখলে আমি একাই খেলছি যে হঠাৎ উধাও হয়ে যেত। সে নাকি বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে আসতো, এমনকি আমাকে পড়াতো। সে নাকি অনেক জ্ঞানী ছিল। ওই হুজুর জানায় ওই জিনটাকে কেউ ছাড়াতে পারবে না। ওই জিনটা ভালো, আমার সাথে নাকি ভাই বোনের মতন থাকতো। ওই হুজুর আরও বলেন, যখন আমার 12 বছর বয়স তখন নাকি সে নিজেই চলে যায়। সে মাঝে মাঝে নিজের রূপে আসতো, আর সেই কারণেই আমি ভয় পেতে পেতে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তাম। আর আমাকে যে একই সময়ে 2 জায়গায় দেখা যেত, সেটা নাকি ওই জিনটা ছিল যে আমার রূপ নিয়ে বিভিন্ন জায়গায় যেত। তাই আমাকে একসঙ্গে 2 জায়গায় দেখা যেত। তবে সে কখনো আমার ক্ষতি করেনি। আমার 12 বছর বয়স হওয়ার পর থেকেই তাকে আমি আর কখনোই দেখিনি। এখন কোনো তাবিজ বা জার ফুকের আশ্রয় নেইনি। আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি। তবে আমার মনে হয় মাঝে মাঝে সে আমার কাছে আসে, তার উপস্থিতি আমি অনুভব করি, কিন্তু সে আমার কোনো ক্ষতি করে না। প্রিয় লিসেনার্স, অত্যন্ত চমৎকার একটি ঘটনা। যে ঘটনাটি আসলে এরকম ঘটনা আমাদের ছোটোবেলায় প্রায় সময় ঘটে থাকে এবং অনেক ভয়ঙ্কর একটা ঘটনা। আপনাদের কাছে কেমন লেগেছে ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আমরা পরবর্তী ঘটনায় ফিরে যাই। আমাদের এই ছোট্ট জীবনে অন্যতম দামি অর্জন কি বলতে পারেন?
আমার মতো সেটি অভিজ্ঞতা। কিছু অভিজ্ঞতা মনে পড়লেই টুটের কোণায় হাসির রেখা ফুটে ওঠে, আবার কোণাটা মনে পড়লেই চোখে মুখে হতাশা বেশি ওঠে। আবার এমন কিছু অভিজ্ঞতা সকলের প্রায় জীবনে থাকে, যা মনে পড়লে গা শিউর দিয়ে ওঠে। আজ এমন এক ঘটনা বলবো যা এখনও মনে পড়লে আমি হারিয়ে যাই সেই রাতটিতে, যেই সময়টিতে আবার কি কখনো ফিরে আসবে সে। এটি নিছক কোনো গল্প নয়, বরং সত্য একটি ঘটনা। সময়টা ছিল 2010। তখন আমি ক্লাস 1-এ পড়ি। আব্বুর চাকরির সূত্রে তখন আমরা নীলফামারী জেলার ডুমার উপজেলায় থাকি। সে সময় আমার বয়সী ছেলে মেয়েদের জন্য বইয়ের রস আত্মনাদ করা মানেই আহট, অলৌকিক শনিবার, সানডে হরফ স্পেশাল দেখা। এসব দেখার জন্য আম্মুর কাছে কত যে বকা খেয়েছি, কারণ এসব দেখতাম আর রাতে বিছানা থেকে নিচে পা ফেলার মতন সাহস পেতাম না, একা টয়লেট পর্যন্ত যেতে পারতাম না। আমরা যে বাসাটিতে থাকতাম তার বর্ণনা দিতে গেলে বলা যায় বাসার পিছনে মস্ত বড় এক বাজার, বাসজারের পিছনে বহু দূর পর্যন্ত আর কোনো লোকালয় নেই, ঝোপঝাড় জঙ্গলে পূর্ণ ছিল। বাসজারের পাশে বড় একটি পুকুর, সেখানে আমি এবং আশেপাশের ছেলেমেয়েরা প্রায় গোসল করতাম। তো এবার ঘটনাটা রাতে আসা যাক। প্রতি রাতের মতোই খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাই। আগেই বলেছি, যেহেতু আমি রাতে প্রচুর পরিমাণে ভয় পেতাম, তাই আমি আব্বু আম্মুর সাথে ঘুমাতাম। তখন রাত কতটা গভীর তা আমি জানি না। ডিপ লাইটের আলোতে গড় এক মোহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। হঠাৎ কোনো কিছুর স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। আমি আবিষ্কার করি কেউ একজন তা অমুসুট অনিকায় আঙ্গুল দিয়ে আমার পায়ের পাতায় স্পর্শ করছে। কোনো কিছুতেই বাবার আগেই আমি উঠে বসি এবং তারপর যা দেখি আমার এখনও স্পষ্ট মনে আছে, এবং যতদিন বেঁচে থাকবো বলবো না। আমি জানি না সেটি আসলে মানুষ ছিল কিনা, তবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে সেটি আসলে স্পষ্ট একটি মানুষের আকারে অবয়ব ছিল। অবয়বটি আমার পায়ের কাছে বসেছিল। সেই কালো চেহারায় কালো পরিষ্কার একটি চাদর এবং পাগড়ি এখনও আমার চোখে বেশি ওঠে। এবার চিন্তা করে দেখুন, কোনো এক অসম্পূর্ণ পরিস্থিতিতে অজানা এক মানুষ গায়ে চাদর মোড়া অবস্থায়, মাথায় সাদা দবদবে পাগড়ি পরিত অবস্থায় আপনার ঠিক সামনে বসে আছে, এবং এটাও বুঝতে পারছেন যে ঘরের দরজা বন্ধ। লোকটা কিভাবে ঘরের ভিতর ঢুকলো আপনি তো কিছুই জানেন না, এবং এমন সময় সে আপনার সাথে দেখা করতে আসছে। তখন সবাই ঘুমে আচ্ছন্ন। আমার শিশু মন এটা বুঝতে পারছিলাম যে এমন এক সময় এরকম অলৌকিক জগতে কোনো এক বাসিন্দা কোনো কারণ ছাড়াই পৃথিবীর লোকের কোনো এক নিছক শিশুর সাথে দেখা করতে আসতে পারে। আমি যখন উঠে বসলাম তখন তার দৃষ্টি ছিল স্থির, এমনভাবে তাকিয়েছিল যেন আমার পরিচিত বহুদিনের, যেন সে আমার খুব কাছের কেউ। তার স্ত্রীর চোখে চাহনি দেখে আমার শির দ্বারা বয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। এরপর আমি আব্বু আম্মুকে জোর করে ডাকতে লাগলাম, কিন্তু তারা কিছুতেই উঠছিল না। আমার ডাকাডাকি দেখে অবয়বটি টুটের কোণায় এক চিলকে হাসি খেলে গেল। আমি এক অবুঝ শিশু সুলভ বোকার মতন আচরণ করছি। ডাকাডাকি করে আজ কাজ না হওয়ায় এবার আমি আম্মুকে ধাক্কা দিতে থাকি। কিছুক্ষণ এভাবে ধাক্কাধাক্কির পর আম্মুর ঘুম ভাঙে। পুরো ঘটনাটি 1 থেকে 1.5 মিনিট সময়ের মধ্যে ঘটে যায়। আমি বয়ে আটকে গেমে নেই, একাকার হয়ে যাই। আম্মু আমার এরকম অবস্থা দেখে ভয় পান। ততক্ষণে অবয়বটি দাঁড় ছিল না। এরপর আম্মুকে আমি সব খুলে বলার পরও তারা অবাক হয়ে যায়, তবে এটাকে তারা মনের ভুল ভাবে এবং আমায় সান্ত্বনা দিচ্ছিল। তারপর আব্বু সুসুরা পরে আমার শরীর বন্ধ করে দেয়। কিছুদিনের মতন আমি সারাদিন এক অদ্ভুত গুড়ের মধ্যে থাকতাম। গড়ে একা থাকতে বা রাতে ঘুমানোর সময় হঠাৎ
কেউ কেউ আমার দিকে তাকিয়ে আছে, কেউ মুচকে হাসছে আমার দিকে তাকিয়ে। মনে হতো বিছানার ঠিক ওই জায়গাটিতে কেউ বসে আছে। একথা বলার বহুল্য যে অবয়বটি আমার ভয় দেখাতে আসেনি, কারণ তার বেশ বুয়া এবং মুখের ভাব সব কিছু সাধারণ ছিল, ভয় দেখানোর মতন ছিল না। এখনও আমার মনে হয় আজ নয়তো কাল সে আবারও আমায় দেখা দিবে, আবারও ফিরে আসবে এবং তার বলতে চাওয়া কথাগুলো বলবে। তার কাছে অনেক কিছু জানার আছে আমার। সে কি আমার আদি পুরুষের কেউ নাকি আমার মতো শুভাকাঙ্ক্ষী? সে কি আমায় কোনো কিছু বলতে চাইছে কি না? হয়তো ফিরে আসবে সে, হয়তো দেখা দিবে আজ নয়তো কাল। আব্বুর চাকরি সূত্রে বর্তমানে আমরা আছি রংপুর জেলায় গঙ্গাচড়ায় উপজেলায়। আমরা এখন ঠিক যে বাসায় থাকি তার আশেপাশে কোনো পুকুর নেই, বাঁশঝাড় নেই, শ্মশান কবরস্থান কোনো কিছুই নেই। বাসার সামনে পাকা রাস্তায় আর বাড়ির 3 দিক জুড়ে ফ্ল্যাট। তাই বলা যায় বাসাটি ভৌগোলিকভাবে ভূত দেখার জন্য জুৎসহ নয়। অন্তত আমার এটাই মনে হয় যে যদিও আমাদের বাসাটির ঠিক পাশেই বাসাটিতে পরপর 2টি পরিবারের বাসা ছেড়ে দেয় অতি প্রকৃত কিছু ঘটনার কারণে। সে গল্প না হয় আরেক দিন বলবো। দীর্ঘ 7 বছর ধরে যে বাসায় আছি সেখানে কিছুই হচ্ছে না, না মানে কোনো ক্ষতি হোক, শুধু একবার ভূত তার দর্শন দিয়ে চলে যায়। এই যা আমার এই আশাটি কিছুটা পূরণ হয় এই বছরের শুরুতে। পরে টের পেয়েছি আমার কাছে যা হচ্ছে তা যার সাথে হচ্ছে তার কাছে তা মরণাপন্ন। যদিও ঘটনাটি ঠিক আমাদের বাসায় ঘটেনি, বাসার সামনে রাস্তাটি চলছিল এবং ঘটে গিয়েছিল, তবুও বলছি এই বাসার ঘটনা, কারণ এই বাসা থেকে এমন একজন আঙ্কেল এই ঘটনার সাক্ষী। সময়টা ছিল জানুয়ারির 2024। আমাদের বাসায় 2টি ভিন্ন ইউনিটের আমরা এবং সুহান আঙ্কেলের পরিবারের বাসায় তারা নতুন এসেছিল, 2023-এর ডিসেম্বর নাগাদ এসেছিল খুব সম্ভবত। বাসায় তাদের ইউনিটটি ছিল রাস্তার ঠিক পাশেই, অর্থাৎ তাদের বেডরুমের জানালার দিকে তাকালেই বাইরের অসম্পূর্ণ রাস্তা বহু দূর পর্যন্ত দেখা যায়। বাসা থেকে কয়েক মিটার দূরেই 3 রাস্তার মোড়, সেখানে একটি শ্মশান ল্যাম্পপোস্ট থাকায় জায়গাটি সবসময় অলৌকিক থাকে। পূজা শেষে পূজার বিভিন্ন উপকরণ, ফুল, ফল, দুধ এখানে এসে ফেলে রেখে আসে পাশের হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন। খুব ভোরে এখানে আসলে সেসব দেখা যায়। তো ঘটনায় আসা যাক। তখন রাত 12টার মতন বাজে, চারিদিক নিস্তব্ধতা। সুহেল আঙ্কেল বাজার থেকে ফিরছিলেন। তো উনি সেই 3 রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে পড়েন কিছু একটা লক্ষ্য করে। তার ভাষ্যমতে তিনি দেখেন 12 থেকে 13 বছর বয়সী একটি ছেলে রাস্তার উপর হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ছেলেটির পরনে ছিল সাদা রঙের একটি ময়লা শার্ট। সুহেল আঙ্কেল সাহস করে ছেলেটিকে গায়ে হাত রেখে বললেন, কে তুমি? এখানে এইভাবে কান্না করছো কেন? এরপর তিনি যা দেখলেন সেটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তার ভাষ্যমতে ছেলেটি তার কথা শুনে পিছনে ঘুরে তাকায়। ছেলেটির চোখ কত বিক্ষত হয়ে গিয়েছিল, যেন কেউ চোখের বাসা ঢুকিয়ে দিয়েছিল। চোখ দুটো দিয়ে ফুটায় ফুটায় রক্ত বের হচ্ছিল। ছেলেটির 2 হাতের কবজি কাটা ছিল, সেই স্থান থেকে অজোরে রক্ত ঝরছে। ছেলেটির গায়ে থাকা নোংরা সাদা শার্টটি রক্তে লাল হয়ে গিয়েছে। তখন ছেলেটি আর কাঁদছে না, বিবস্ব ভঙ্গিতে হাসছিল। এসব সহ্য করতে না পেরে সুহেল আঙ্কেল প্রচণ্ড ভয়ে বাসার দিকে দৌড় দেন। পিছনে ফিরে দেখেন ছেলেটি নাকি তার পিছনে ধাওয়া করছে। সুহেল আঙ্কেলের ভাগ্য ভালো ছিল যে বাসার মেইন গেট তখনও খোলা ছিল। তিনি বাসায় ঢুকতেই মেইন গেট সজোরে লক করে দেন। তারপর তিনি ঘরের দরজা নক করাতেই জ্ঞান হারিয়ে ফেললেন এবং মেঝেতে পড়ে যান। আন্টির ভাষ্যমতে উনি দরজায় নক করা শুনতে পেরেই দরজা খুলে দেন এবং আঙ্কেলকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর ওনাকে কোনো মতেই ঘরে নিয়ে যান। কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরলে উনি সেই হাত কাটা ছেলের কথা বলতে থাকেন। তখন ওনার পাগল প্রায় অবস্থা। উনি অস্থির হয়ে কিছু খুঁজছিলেন, ঘরের চারিদিকে দেখছিলেন। এরপর উনি রাস্তার পাশে জানালার পর্দা সরাতেই কিছু একটা দেখে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর আন্টি আমাদের ডেকে আনেন। আমরা তার জ্ঞান ফিরানোর চেষ্টা করি। কিছুক্ষণ পর
তার জ্ঞান ফিরে আসে তখনও তিনি ওই হাত কাটা সেলের কথা বলেই যাচ্ছিলেন। কিছুদিন তিনি প্রচণ্ড জোরে শ্বাসরোষায় ছিলেন। এরপর পরের মাসে তারা বাসা ছাড়েন। তবে এখনও আমরা ওই বাসাতেই আছি। আল্লাহর রহমতে আমরা ওই খারাপ জিনটির কবলে এখনও পড়িনি। আল্লাহ আমাদের হেফাজত করেছেন এবং আঙ্কেলের অবস্থাও পূর্বের থেকে অনেক ভালো রয়েছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি এখানেই শেষ হয়েছে। অত্যন্ত চমৎকার একটি ঘটনা, একটি ভয়ঙ্কর রহস্যময় ঘটনা। তাই বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা পরবর্তী ঘটনায় ফিরে যাই। পরবর্তী ঘটনাও অনেক অনেক ভয়ঙ্কর এক ভাই পাঠিয়েছেন। আমরা আসুন ফিরে যাই পরবর্তী ঘটনায়। ঢাকার মিরপুরে আমাদের 3 তলা বাসা। আমি ছোট বোন নিশি আর মা একই সঙ্গে থাকি। বাবা চাকরির কারণে বাইরে থাকেন। নিশি স্কুল থেকে ফেরার সারাদিন টিভি দেখে আর আমি নিজের পড়াশোনায় ব্যস্ত থাকি। মা আমাদের সব কিছু সামলে নেন। তবে ইদানিং মাকে খুব অদ্ভুত আর চুপচাপ লাগছে। রাতে মা মাঝে মাঝে বলেন, তানিয়া, ঘরে একটা অদ্ভুত আওয়াজ হয়ে রে। রান্নাঘরের বাসনপত্র কেমন যেন নড়ে চড়ে উঠে, মনে হয় কেউ হাঁটছে। তোর কি কিছু অস্বাভাবিক মনে হয় না? আমি সবসময় যুক্তি দিয়ে মাকে বোঝাই, মা তুমি বেশি ভাবো, এটা তো ইঁদুরও করতে পারে। আর এইসব আওয়াজ আমাদের কল্পনা। এই যুগে এসে এভাবে ভাবা উচিত না। মা আর কিছু বললেন না, শুধু মাথা নিচু করে চলে যান। তারিখ 10 তারিখ 12 মাস 2019। আজ বাসায় আমি আর নিশি। মা কয়েক ঘন্টার জন্য মিরপুরের অন্য প্রান্তে খালার বাসায় পৌঁছে গেছেন। নিশি কিছুক্ষণ আগে কিচেনে গেছে আম্মুর রেখে যাওয়া কনসার্ট আনতে। আমি আমার রুমে মোবাইলে গান শুনছিলাম। হঠাৎ নিশি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাঁপাতে শুরু করলো। ওর কপালে গামে ভিজা, চোখে আতঙ্ক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এভাবে দৌড়ে এলি কেন? ও ফিসফিস করে বলল, আপু আমি কিচেনে গিয়ে দেখলাম আম্মু কনসার্ট কাটছে। আমি বুক কুঁচকে গেল। তুই কি বলছিস? আম্মু তো খালার বাসায়, ও তো কয়েক ঘন্টা আগেই বেরিয়েছেন। দরজা নিজে বন্ধ করছি আমি। নিশি গলার সুর কাঁপিয়ে বলল, আমি ঠিকই দেখছি আম্মু শাড়ি পরে কিচেনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে কিছু বললেন না, শুধু একভাবে তাকিয়ে থাকলেন। আমার পিঠে ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু নিজের বই লুকিয়ে বললাম, তুই হয়তো ভুল দেখেছিস, আম্মু আসার প্রশ্নই উঠে না। ঠিক তখনই রান্নাঘর থেকে একরকম জন শব্দ ভেসে এলো। মনে হলো কিছু একটা পড়ে গেল। নিশি বয়ে কেঁদে উঠল। আমি সাহস সঞ্চয় করে বললাম, চল দেখে গিয়ে রান্নাঘরে কি হচ্ছে। যদি তুই মিথ্যে বলিস তবে কিন্তু মার খাবি। আমরা দুজনে আস্তে পায়ে রান্নাঘরের দিকে এগোলাম। রান্নাঘরের বাতি জ্বলছে। আমি সোজা দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে তাকালাম। যা দেখলাম আমার শ্বাস আটকে গেল। রান্নাঘরে সত্যিই মা দাঁড়িয়ে আছেন। তিনি গ্যাসের চুলায় চায়ের পানি গরম করছেন। মা আমাদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, তানিয়া চা খাবি? আমার পা যেন গামে জড়ো হয়ে গেল। নিশি আমার হাত শক্ত করে ধরে আছে। আমি কোনো মতে বললাম, না মা লাগবে না। তারপর নিশিকে নিয়ে সোজা রুমে চলে এলাম। দরজা বন্ধ করে দিলাম। নিশি এত বয়ে কাঁপছিল যে কিছু বলার অবস্থা ছিল না। আমি ফোন তুলে কল দিলাম মাকে। 3 বার রিং হওয়ার পর মা ফোন ধরল। তুমি কোথায় মা? আমি জিজ্ঞেস করতেই কেঁপে উঠলাম। মা ধীর গলায় বললেন, আমি তো খালার বাসায় যাচ্ছি, রাস্তায় আছি। কেন? আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। কিন্তু আমরা তো এইমাত্র রান্নাঘরে দেখলাম তুমি চা বানাচ্ছ। ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ থাকার পর মা বললেন, তানিয়া দরজা বন্ধ করে দোয়া পড়, খবরদার বাইরে যাস না। আমি এখনই আসছি। আমি নিশিকে বললাম, হায়াতুল কুরসি পড়তে থাক, ভয় পাস না, মা আসছে। আমরা দুজন কুরআনের আয়াত পড়তে লাগলাম, কিন্তু ভয় কিছুতেই কাটছে না। নিশি কেঁদেই চলেছে। ঠিক তখন দরজায় টোকা পড়লো। তানিয়া দরজা খুলতো, মনে হয় মা এসেছে, কিন্তু মা তো খালার বাসায়। তাহলে এই দরজার বাইরে কে? আমি নিশিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম এবং নিশি ফিসফিস করে বলল, আপু এটা মা না। আমি ভিতরে জানি নিশি যা বলছে তা যদি সত্য
সত্যি হয় তাহলে কি হবে এবার? আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি আবার মাকে ফোন দিলাম, কিন্তু ফোন কেটে গেল। বারবার চেষ্টা করেও এই অদ্ভুত বার্তা শুনতে পেলাম। দরজার বাইরে থেকে মায়ের গলা আর জোরালো হতে পারে না। তানিয়া, দরজা খুল, আমি তোকে ভয় পাওয়াচ্ছি না, দরজা খুল। আমি নিশিকে ইশারায় চুপ থাকতে বললাম, কিন্তু নিশি এত ভয়ে ভেঙে পড়েছিল যে ওর কাঁপুনি থামছিলই না। দরজার আঘাত বাড়তে থাকলো। আমরা প্রায় ঘন্টা খানেক দরজা বন্ধ করার পিছনে আটকে কাটালাম। একসময় পুরো বাসাটা একদম নিস্তব্ধ হয়ে গেল, কোনো শব্দ নেই। আমি জানালার ফাঁক দিয়ে তাকে নিচে তাকালাম। তখন রাত 10:30। হঠাৎ করে দেখি মা গেট দিয়ে ভেতরে ঢুকছেন, উনার হাতে ব্যাগ। আমি চিৎকার করে বললাম, মা। মা এত দ্রুত দৌড়ে উপরে এলেন। দরজা খুলে মাকে জড়িয়ে ধরলাম। মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোদের? তোরা এত ভয়ে কাঁপছিস কেন? আমি সব খুলে বললাম। মা মুখে কোনো কথা বললেন না, না বলে রান্নাঘরের দিকে গেলেন। আমরা 3জন রান্নাঘরে ঢুকলাম। সেখানে আর কেউ নেই, শুধু গ্যাসের চুলায় অল্প আগুন জ্বলছিল, যেন কেউ চা বানিয়ে রেখে গেছে। আমি দ্রুত পানি নিয়ে দরজার চারপাশে ছিটিয়ে দিলাম। তারপর নিচু গলায় বললাম, তানিয়া, নিশি, তোদের ভয় পাওয়ার কারণ নেই। যা আছে সেটা চুপচাপ চলে যাবে। কিন্তু মায়ের চোখের গভীরে আমি যে আতঙ্ক দেখছিলাম, তা কোনোভাবেই চুপচাপ চলে যাবার মতো কিছু মনে হচ্ছিল না। তারিখ 15 তারিখ, 12 মাস 2019। এরপর থেকেই রাতে রান্নাঘরে আর যাই না, নিশিও না। মা খুব অল্প কথা বলেন, আর আমরা 3জনই বুঝতে পারি আমাদের বাসায় কিছু একটা আছে, কিন্তু সেই কিছুটা আসলেই কি তা কেউই আমরা জানি না। শুধু জানি অন্ধকার নামলেই রান্নাঘর থেকে আসা সেই ছায়ের গন্ধ আমাদের বুকের ভিতর জমে থাকা ভয়ের আরো গভীর করে তুলে। তারিখ 22 তারিখ, 12 মাস 2019। এই কদিনে আমাদের বাসায় অদ্ভুত ঘটনার মাত্রা আরও বেড়ে গেছে। নিশি এখন প্রায় রাতে ঘুম থেকে চিৎকার করে উঠে। এখনো বলে কেউ নাকি তার রুমে দাঁড়িয়ে থাকে। কখনো বলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়া তার দিকে হাত বাড়িয়েছে। মা নিশিকে সান্ত্বনা দিতে চাইলেও আম্মুর চোখে স্পষ্ট ভয়। আমি নিশিকে বোঝাই যে হয়তো সে স্বপ্ন ধরছে, কিন্তু নিশির দৃঢ়তা আরও তার বয়ে কাঁপতে থাকা শরীর আমাকে ভুল প্রমাণ করে। আমার নিজের গড়ও রাতগুলো আর স্বাভাবিক নেই। কদিন ধরে মনে হচ্ছে কেউ যেন আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গভীরভাবে আমার দিকে তাকিয়ে থাকে। এক রাতে আমি স্পষ্ট শুনলাম দরজার ওপাশ থেকে কেউ ফিস ফিস করে আমার নাম ধরে ডাকছে, তানিয়া, দরজা খুল। ভয়ে পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। নিশিকে ডাকার সাহসও হয়নি। সারা রাত ঘুমাতে পারি নাই। মাঝে মাঝে রান্নাঘরের বাতি জ্বালাতে দেখি, আবার কখনো বাতি নিভে যায়। মা প্রতিদিন কিছু না কিছু দোয়া পরে পানিতে ফু দিয়ে পুরো বাসায় ছিটান, কিন্তু কোনো কিছুতেই পরিস্থিতি বদলাচ্ছে না। তারিখ 31 তারিখ, 12 মাস 2019। নতুন বছরের সন্ধ্যা, চারিদিকে আনন্দ উল্লাস, কিন্তু আমাদের বাসায় এক ভৌতিক নীরবতা। মা রাতে আমাদের ডেকে বলেন, তানিয়া, নিশি, তোদের বলার কিছুই ছিল না, কিন্তু তোরা ভয় পেয়ে যাস বলে বলিনি। আমাদের বাসাটা আসলে অনেক পুরনো, আর পুরনো বাড়িতে অনেক সময় পুরনো স্মৃতি থেকে যায়। আম্মুর গলা কাঁপছিল। আমরা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম। মা বললেন, আমাদের বাসাটা যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে একটা বাড়ি ছিল। সেই বাড়িটার কর্তা ছিলেন খুব কিটকিটে স্বভাবের একজন মানুষ। তার স্ত্রী অল্প বয়সে মারা গিয়েছিলেন। লোকটা নাকি রান্নাঘরেই একটা অদ্ভুত মৃত্যুর শিকার হয়েছিল। কেউ বলে হার্ট অ্যাটাক, কেউ বলে আত্মহত্যা। তারপর থেকেই এই জায়গায় কেউ শান্তিতে থাকেনি। মায়ের কথায় আমাদের শরীর হিম হয়ে গেল। নিশি বলল, তাহলে কি করব আমরা? মা বললেন, আমরা খালি অন্য বাসা করব। এই জায়গায় আর টাকা ঠিক হবে না। আমরা 3জন সারা রাত একসঙ্গে কাটালাম।
ঘুরে প্রতিটাই শব্দ মনে হচ্ছিল কেউ একজন আমাদের উপর নজর রাখছে। রান্নাঘর থেকে মাঝরাতে কাচের বাসন পড়ার শব্দ পেতাম। নিশি আমার বুকে মাথা গুজে খাচ্ছিল। আমি ভয় পেয়েছিলাম। তারিখ 5 তারিখ 1 মাস 2020। আমরা আজ বাসা বদলে ফেললাম। মিরপুর ছেড়ে মোহাম্মদপুরে চলে এসেছি। ছোট্ট একটা ফ্ল্যাট, পুরানো বাসার তুলনায় ছোট, কিন্তু এখানে আসার পর একটা স্বস্তি পাচ্ছি। নিশি বলল, এখানে আর সেই ভয়ানক অনুভূতি নেই। মা আমাদের নতুন বাসায় নমাজ পড়ে দোয়া করলেন। আমরা শান্তিতে থাকার আশা করেছিলাম, কিন্তু সেই শান্তি খুব বেশি দিন টিকলো না। তারিখ 15 তারিখ 1 মাস 2020। আজ রাতে আমি আর নিশি মায়ের সঙ্গে ডাইনিং টেবিলে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে একটা ধাতব টুং শব্দ ভেসে আসলো। আমরা তিনজন থমকে গেলাম। মা দ্রুত রান্নাঘরে গেলেন, আমরা পিছন পিছন গেলাম কোনো কিছু পড়েছে কিনা দেখার জন্য। কিন্তু গ্যাসের চুলার সামনে একটা চায়ের কেটলি রাখা, আর তার চারপাশে পানির ফুটা ছড়িয়ে আছে। মা ফিস ফিস করে বললেন, থানিয়া, নিশি, বের হো এখান থেকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হো। আমরা ভয় পেয়ে রুমে গিয়ে ফিরে এলাম। মা কিছুক্ষণ পর এসে বললেন, তোদের বলেছিলাম না এসব থেকে পালানো যাবে না। এরা জায়গার সঙ্গে নয়, এরা আমাদের সঙ্গেই থাকে। মায়ের কথায় কাঁপতে শুরু করলাম। নিশি বললেন, আমরা কি করব এখন? মা বললেন, একটাই উপায় আছে, দোয়া পড়ে যেতে হবে, আর কখনোই ভয় পাবে না, ভয় দেখাবে না। এদের সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া। তারিখ 20 তারিখ 1 মাস 2020। আমাদের বাসায় প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। রান্নাঘরে কিছু রেখে গেলে তা অন্য জায়গায় পাওয়া যায়। নিশি প্রায়ই ঘুম থেকে উঠে দেখেছে দরজায় কেউ খুলে রেখেছে। আম্মুর উপর একটা চাপা বিচ্ছিন্নতা নেমে এসেছে, যেন তিনি আমাদের আড়ালে কিছু লুকাচ্ছেন। তবে আজ রাতে একটা ঘটনা ঘটল যা আমাকে স্তব্ধ করে দিয়েছে। আমি ঘুমিয়েছিলাম, নিশি পাশে। হঠাৎ অনুভব করলাম ঘরের বাতি জ্বলে উঠল। চোখ খুলে দেখি দরজার সামনে একটা ছায়া, একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। আমি গলা শুকিয়ে যাচ্ছিল আমার। নিশিকে জায়গাতে গিয়ে দেখলাম এবং নিশি শক্ত করে ঘুমাচ্ছে। ছায়াটি আমার দিকে এগিয়ে এলো। আমি তখন আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। ধীরে ধীরে ছায়াটি মিলিয়ে গেল। পরদিন সকালে মা বললেন, তানিয়া, তোকে একটা কথা বলি, ভয়কে শক্তি দিস না। যতবার ভয় পাবি ততবার ওরা শক্তি পাবে। সাহস রাখ। তারিখ 15 তারিখ 2 মাস 2020। এখনো আমরা এই বাসাতেই আছি। বইয়ের অনুভূতিগুলো কেটে গেছে। মা প্রতিদিনই দোয়া পড়ে বাসায় পানি ছিটান। নিশি এখনো ভয় পায় না। আমরা বিশ্বাস করি সব অশরীরী সক্রিয় হয়তো আমাদের দুর্বলতাকে খুঁজে। সাহস আর দৃঢ়তাই তাদেরকে দূরে রাখতে পারে। তবে মাঝে মধ্যে রান্নাঘরে যেতে ছায়ের গন্ধ বেশি আসলে আমি আর নিশি শুধু মায়ের দিকে তাকাই। তিনজন একসঙ্গে দোয়া পড়ি, হয়তো এটাই আমাদের একমাত্র রক্ষা। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি এখানেই শেষ হয়ে গেছে। অত্যন্ত চমৎকার এবং ভয়ঙ্কর একটি ঘটনা। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ঘটনাটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি এপিসোডে।